আমি মৃদু কণ্ঠে বললাম, সে না হয় থাকলাম, কিন্তু তুমি একটা কথা বলো তো, মা যখন বলল আমি ওনাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি, তুমি কি সেটা সত্যিই বিশ্বাস করেছো? সে হাসলো, আমাকে টেনে আলতো করে বুকে জড়িয়ে ধরে বলল, আমি জানি তুমি এমন কিছুই করনি। মায়ের মাথা এখন বিগড়ে আছে, তাই রাগের বশে এমনটা বলেছে। তুমি কিছু মনে করো না। মা আগের দিনের সহজ সরল মানুষ তো, তাই অনেক সময় না বুঝে অনেক কিছু বলে বসে। আমি জোরে নিঃশ্বাস ছেড়ে বললাম, তুমি যে আমাকে অবিশ্বাস করনি এটাই অনেক। সেদিনের পর থেকে নতুন এক জীবনযুদ্ধে নেমেছিলাম আমি। বিয়ের পর দিনই শাশুড়ি আমার হাতে হাড়ি তুলে দিয়ে বলেছিল, আজ থেকে লেখাপড়া বন্ধ, কোনো লেখাপড়া নাই তোমার। আমি শান্ত গলায় বললাম, আমার বাবা মা এত কষ্ট করে লেখাপড়া করিয়েছে আমায়, শেষ মুহূর্তে এসে কি করে সেটা ছেড়ে দিতে পারি? তিনি তিরিক্ষি কণ্ঠে বললেন, আগে না হয় তোর বাপ মা পড়াইছে, এখন তোর কোন বাপ মা পড়াইবে শুনি? ওনার বলার কথাটা বড্ড বিশ্রী শোনালো আমার কাছে। তবে আমি কিছু না বলে ফিরে আসলাম আমাদের শোবার ঘরে। ততক্ষণে আমরা মৃদুলের রুমটাতে গিয়ে শিফট হয়েছি। মৃদুল ঘুমাচ্ছে। আমি গিয়ে তার পাশে বসতে সে নড়ে চড়ে উঠল। আমার হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে যেতে চাইল। আমি বাদ সাধলাম তাতে। মন খারাপ বুঝতে পেরে সে উঠে বসে নরম কণ্ঠে বলল, কি হয়েছে তোমার? মা বলল আমাকে নাকি আর লেখাপড়া করতে দেবে না, কিন্তু আমি আরও লেখাপড়া করতে চাই। সে মুচকি হেসে বলল, পড়বে, সমস্যা তো নেই। মায়ের কথায় কান দিও না তো, উনি যা খুশি তা বলুক। আর হ্যাঁ, কখনোই মায়ের মুখে মুখে তর্ক করবে না। মা কিছু বললে আমায় এসে বলবে। আমি মাথা নাড়ালাম। যেহেতু সংসারী হয়েছি, তাই মৃদুল আগের চেয়ে এখন অনেক বেশি কর্মঠ হয়েছে। ইদানিং ব্যবসাতেও বেশ মন দিয়েছে। প্রতিদিন সকালে বেরোয় আর আসে সেই রাতে। সারাটা দিন আমি নিঃসঙ্গতায় ভুগি। রান্নাবাড়া, ঘর বাড়ি ঝাড় দেওয়া, বাসনকোসন ধোয়া, ঘর বাড়ির সমস্ত কাজ আমাকেই করতে হয়। আমার সমান দুইটা ননদ, কিন্তু কেউ এক জগ পানি এনেও সাহায্য করে না আমাকে। আমি বুঝতে পারি সব কিছু, কিন্তু কিছুই বলি না। তখনও আমি নতুন বউ কিনা। সেদিন শাশুড়ি হুকুম দিল আমি যেন কাঁচামরিচ বেটে রান্না করি। আমি বললাম, সেলফে বয়াম ভর্তি মরিচের গুঁড়া আছে তো আম্মা। তিনি হুঙ্কার দিয়ে বলে উঠলেন, যা বলছে তাই করো। ওই বয়ামে হাত দিবি না বলে দিলাম। আমার কপালে ভাঁজ পড়ল। ইচ্ছে করলো দুটো কথা আমিও শুনিয়ে দিই, কিন্তু পারলাম না। বরের নিষেধ আসে যে মায়ের সাথে তর্ক না করার। জীবনে কখনো মরিচ মেখে ভর্তাও করিনি, হাত পা জ্বলাপোড়া করে। আর এখন প্রতি ওয়াক্তে মরিচ বেটে রাখতে হয়। ছোট ননদটাকে জিজ্ঞাসা করলাম, তোমরা কি সবসময় এভাবে মরিচ বেটেই রান্না করতে? সে বলল, আগে তো কখনো করতো না, আপনি আসার পর থেকে এভাবে রান্না হয়। আমি আর কিছুই বললাম না। রাতে সে ফিরে এসে দেখলো আমি ঠান্ডা পানিতে হাত চুবিয়ে বসে আছি। সে প্রশ্ন করলো, কি হয়েছে তোমার? ইদানিং মরিচ বাটতে হচ্ছে, প্রচণ্ড জ্বালা করছে হাতে। অন্য দিনও করে, তবে আজ একটু বেশিই বেটেছিলাম কিনা, জ্বালাটা কমছেই না। সে অবাক হয়, প্রশ্ন করে, ঘরে মরিচের গুঁড়া নেই? আমি নত গলায় বললাম, আছে, তবে সেগুলো দিয়ে রান্না করতে মানা করেছেন আম্মা। মৃদুল তৎক্ষণাৎ আমার মায়ের কাছে চলে গেল। সামান্য ক্ষোভ নিয়ে বলল, আগে তো কখনো তোমরা মরিচ বেটে রান্না করতা না, তবে এখন কেন প্রতিদিন মরিচ বাটতে হয়? তিনি হঠাৎ ফুঁসে উঠলেন, রুক্ষ গলায় বলে উঠলেন, তুই বাড়িতে আসতে না আসতেই তোর কানে আমার নামে আগুন ঢাইলা দিছে, তাই না? কি মন্ত্রণা দিছিস তুই আমার নামে? তোর সাহস কেমনে হয় আমার নামে আমার ছেলের কাছে নালিশ দেওয়ার? আমি চুপ করে বসে রইলাম নিজের ঘরেই। মুখ দিয়ে উত্তর বেরিয়ে আসতে চাইছে, তাও মৃদুলের দিকে তাকিয়ে চুপ রইলাম। মৃদুল নিরীহ গলায় বলল, ও আমারে নালিশ করে নাই মা, মরিচ বাটার কারণে ওর হাতগুলো জ্বলতেছে অনেক। আমি নিজে থেকে আসছি তোমাকে জিজ্ঞাসা করতে। উনি তখন নরম গলায় ছেলেকে বলতে লাগলেন, শোন বাপ, তুই হঠাৎ কইরা বিয়া করার কারণে আমার মাথা ঠিক ছিল না, তাই ওর সাথে আর তোর সাথে খুব রাগারাগি করছিলাম। কিন্তু এখন বিশ্বাস কর, তোর বউরে এখন আমি অনেক আদর করি। ওরে কোনো কাজ করার জন্য দেই না। সব সময় আমি আর দুই মাইয়া মিল্লা কাজ করি। তাও ওই কত বড় মিথ্যা কথা কইল তোর আমার নামে, আমি নাকি ওরে মরিচ বাইটা রান্দাইছি। তুই ক বাপ, ঘরে বয়াম ভর্তি মরিচ তুইয়া কেউ মরিচ বাইটা রান্ধে? এইটা বিশ্বাসের কথা? মৃদুল তখন কিছুটা চিন্তার স্বরে বলল, তাহলে ওর হাত জ্বলতেছে কেন মা? উনি মরা কান্না জুড়ে দিয়ে বললেন, তুই বুঝোস না কেন এমন করতেছে আমারে খারাপ বানানোর লাইগা?
তোর চোখে যেন আমি খারাপ হই, সেই কারণেই সে এমন কথা কইতেছে তরে। আমি বুঝি, বুঝি রে, সবই বুঝি। এবার আমার আর সহ্য হলো না, বারবার উনি আমার নামে যা নয় তাই বলে যাচ্ছে। আমি এবার নিজের জায়গায় বসে থেকেই উত্তর দিলাম, এত বড় মিথ্যা কথা মানুষ কিভাবে বলতে পারে আম্মা? ওপাশ থেকে উনি গলা ফাটিয়ে বলে উঠলেন, আমি মিথ্যা কথা কই? এই কথা তুমি কইতে পারলা বৌমা? শোন মৃদুল, তোর বউয়ের কথা শোন। আমি বলে মিথ্যাবাদী? এই দিনটাও আমারে দেখা লাগলো জীবনে। উনি আবারও মরা কান্না জুড়ে দিলেন। এদিকে মৃদুল এবার কিছুটা রেগে গেল আমার উপর। সে সামান্য ক্ষোভ নিয়ে বলে উঠল, তোমারে না মানা করছি মায়ের মুখে মুখে কথা বলার জন্য, তাও কেন তুমি কথা বললা তনু? তোমার মা বারবার আমাকে নিয়ে যা নয় তাই বলে যাচ্ছে। উনি কি করে বলতে পারেন আমারে দিয়ে কোনো কাজ করায় না? আমি আসার পর থেকে ওনাদের কেউই তো দেখিনি একটা জগ পানি ভরে আনতে। তাও আমি তোমার কিছুই বলি নাই, তারপরেও এত অভিনয় কি করে করতে পারেন উনি? সেদিন বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি হলো আমার আর ওনার মাঝে। উনি বেশ বিশ্রীভাবে আমাকে কথা শোনালেন, কিন্তু মৃদুলের চোখে সেই আমি দোষী হলাম। আমার দোষ, আমি কেন ওনার কথায় উত্তর দিলাম? তার কথা হলো উনি আমাকে যাই করুক আমার উত্তর দেওয়া বারণ, সব কিছু মাথা পেতে মেনে নিতে হবে আমাকে। মৃদুলের সাথেও এ নিয়ে আমার মনোমালিন্য হলো। দিন যাচ্ছিল এভাবেই। আমার শাশুড়ি নামক অভদ্র মহিলা সারাদিন আমাকে দিয়ে খাটিয়ে মারত, আর দিন শেষে ছেলের কাছে সেই আমার নামেই মন্দচারি করত। আমি নাকি কিছুই করি না, সারাদিন শুয়ে বসে থাকি, কোনো কাজই ধরে দেখি না। প্রতিবেলার ভাতগুলোও নাকি ওরা আমাকে বেড়ে বেড়ে খাওয়ায়। মৃদুল তো তার মায়ের ওপর বেজায় খুশি, মা তার বউকে এত আদর করে, কিন্তু আমার উপর সব রাগ। আমি কেন কিছুই করি না, তার মা বোনদের কেন এভাবে খাটাই, এ নিয়ে তার রাগারাগির শেষ নেই। আমি যতই বুঝাই আমি সব কাজ করি, বরং ওনারা কিছুই করেন না। এইসব কথা মৃদুলের কান দিয়ে ঢোকেই না। ইদানিং মায়ের দোষ তার চোখে পড়েই না। এর মাঝে একদিন বুঝতে পারি আমি অন্তঃসত্ত্বা। খবরটা পেয়ে মৃদুল বেশ খুশি হয়, কিন্তু আমার শাশুড়ি তেমন খুশি হলো না। দাদি হবে এই খবর পেয়েও কোনো দাদি কি করে খুশি না হয়ে থাকতে পারে আমার জানা নেই। ইদানিং মৃদুল আবারও আমার প্রতি খুবই কেয়ারিং হয়ে উঠেছে। যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ আমার অনেক সেবা যত্ন করে, ফলমূল এনে খাওয়ায়। ব্যাপারটা হজম করতে পারে না আমার শাশুড়ি। ননদেরাও দেখি এই নিয়ে অভিযোগের শেষ নেই। সেদিন এক ননদ তার বাইকে বলেই বসলো, বউয়ের জন্য দেখি তোমার এত দরদ, কই আমাদের জন্য তো কোনো দিন এত আদর দেখি নাই। নাকি ভাবিরে পাইয়া এখন আমরা বোনেরা পর হয়ে গেছি তোমার কাছে? মৃদুল হেসে হেসে বোনদের সাথে বলল, আমি কিন্তু তোদেরও অনেক আদর করি, তোদেরকেও অনেক কিছু এনে খাওয়াই। ননদি আমার মুখ বাঁকিয়ে উত্তর দিল, হ খাওয়াইতা, সে তোমার বিয়ার আগে, বিয়ের পর থেকে তো ভাবিরে ছাড়া কিছুই দেখোই না। মৃদুল আবারও হাসে। সে কি হাসি, তবে আমার রাগ লাগে। ছোট বোনেরা পর্যন্ত আমাকে অপমান করে, এত কথা বলে, আর সে চুরি পরে বসে থাকে। প্রেগন্যান্সির কয়েক সপ্তাহ বাদে মৃদুলকে বলি আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য। সে রাজি হয়। সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগে বলে যায় কিছুক্ষণ পর সে আবার আসবে, আমি যেন রেডি হয়ে থাকি। বাইরে তখন তার মা বোনেরা বসেছিল। মৃদুলকে এই কথা বলতে শুনে তার মা প্রশ্ন করে, কই যাইবি বাপ? তনুরে নিয়ে একটু ডাক্তারের কাছে যাব মা। উনি আবারও মুখ বাঁকালেন, আমরাও পোলাপান পয়দা করছি, একটা না দুইটা না কয়েকটা করছি। কই আমরা তো কোনো দিন ডাক্তারের ধারে কাছেও যাই নেই। আমার স্বামীর কি টাকা পয়সার অভাব ছিল নাকি? তাও তো যাই নাই। তোর 2টা টাকা হয়েছে, টাকাগুলান রে শেষ করন লাগবো না? আমি তখন উত্তর দিলাম, আপনাদের সময় আর এখনকার সময় এক না আম্মা, বারবার আমার সাথে আপনার তুলনা দেওয়া বন্ধ কইরেন এইবার। উনি রেগে গিয়ে মৃদুলের দিকে তাকালেন, বললেন, দেখছস মৃদুল, তোর বউয়ের কাণ্ড কারখানা দেখছস? আমি কথা কইতাছি তোর লগে, আর তোর বউ কিনা আমারে এতগুলা কথা শোনাইতেছে, তুই কিছুই কইবি না বাপ? মৃদুল সামান্য বিরক্ত হয়ে আমাকে বলল, আহ তনু, তোমার কি মায়ের সাথে এভাবে কথা না বললে হয় না? কেন তুমি এমন করো? আমি ক্ষোভ নিয়ে বললাম, তোমার কানে শুধু আমার কথাগুলোই যায়? তোমার মা যে সব সময় আমাকে ছোট করে কথা বলে, সেগুলো তুমি শুনতে পাও না?
মৃদুল এবারেও আমার কথা শুনে রেগে যায়। ওর মা ওকে বারবার উস্কানিমূলক কথাবার্তা বলতে থাকে। এরপর ওর মাকে আমি শক্ত করে দুটো কথা বলি। ঘরের দেওয়ালের সাথে একটা ছোটোখাটো বাঁশ দাঁড় করানো ছিল। উনি চট করে বাঁশটা হাতে নিয়ে আমার দিকে তেড়ে আসে, আমাকে মারবে বলে। আমি 2 পা পিছিয়ে যাই। এই অবস্থায় এই বাঁশের একটা বাড়ি আমার গায়ে লাগলে আমার কিছুই হবে না, কিন্তু আমার পেটের মালিকের ক্ষতি হবে নিশ্চিত। পিছিয়ে যাবার কারণে উনি আমাকে মারতে পারলেন না, তবে আমাকে অশ্লীল গালাগাল করতে থাকে। আমি বিস্মিত চোখে মৃদুলের দিকে তাকাই, খুব বড় গলায় বলি, তোমারই সামনে তোমার মা আমাকে মারতে আসলো, তাও তুমি এই অবস্থায়? তুমি তো কিছুই বললে না মৃদুল। সে আমার উপরে খেপে গেল, হুঙ্কার দিয়ে বলে উঠল, তোর চরিত্রের কারণে মা তোকে মারতে গেছিল। তুই উত্তর দিতে আসলে কেন? তোকে বউ দাওয়াত দিতে আসছিল কথা বলার জন্য। বারবার মানা করছে মায়ের কথায় কোনো উত্তর দিবি না। সামান্য বাঁশি তো হাতে নিছিল মারার জন্য, মারে তো আর নাই। এত লাফাইতেছিস কেন তুই? মৃদুলের এমন ব্যবহারে আমি যেন হতভম্ব হয়ে গেলাম। এ কোন রূপ দেখছি এই মানুষটার? সেদিন বেশ করে বুঝতে পেরেছিলাম মৃদুলের মনে যেটা আছে সেটা তার মায়ের প্রতি ভালোবাসা নয়, সেটা হলো অন্ধভক্তি। ভালোবাসা আর অন্ধভক্তি দুই জিনিস। যে ঘরে মায়ের প্রতি ভালোবাসা থাকবে সে ঘরে থাকবে জান্নাতের মতো সুন্দর, আর যে ঘরে মায়ের প্রতি অন্ধভক্তি থাকবে সে ঘরে কখনোই শান্তি আসবে না। আমি বুঝে গেছিলাম কপালে বোধহয় শান্তি আর আমার হবে না। আমি সেই দিন থেকে প্রতিবাদ করা ছেড়ে দিয়েছি। শাশুড়ি তার ছেলের আড়ালে আমাকে বলেছিল এই বাড়িতে আমাকে টিকতে দিবেন না উনি। আমি হজম করেছিলাম সবটা, তার ছেলেকেও আর বলিনি কিছুই। বললেও লাভ কিছু হতো বলে মনে হয় না। এভাবেই চলছিল আমার দিন। পেটে বাচ্চা নিয়েও সারাদিন হাড়ভাঙ্গা পরিশ্রম করি, আর দিন শেষে নাম হয় কিছুই করি না। আমি বসে বসে খাই শুধু। এ নিয়ে মৃদুলেরও আমার প্রতি অভিযোগের শেষ নেই। আগে লোকে বলতো প্রেমের বিয়েতে নাকি সুখ নেই। মনে মনে ভাবতাম, প্রেম করে ভালোবেসে বিয়ে করে মানুষ কি করে অসুখী হতে পারে? এই সব লোকদের শুধুমাত্র মন গড়া কথা। প্রেমের বিয়েতেই সবচেয়ে বেশি সুখ। কিন্তু এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি প্রেমের বিয়েতে সত্যিই কোনো সুখ নেই। বাবা মায়ের বিরুদ্ধে গিয়ে প্রেম করে বিয়ে করা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। সেদিনের পর আমি আর কোনো প্রতিবাদ করিনি। ধীরে ধীরে গর্ভে থাকা বাচ্চাটার প্রসবের দিন ঘনিয়ে এসেছে। মৃদুল আমাকে যত্ন করে, আবার মাঝে মাঝে ওর মায়ের কথার ঘুরে পড়ে আমার সাথে যাচ্ছে তাই ব্যবহার করে। আমি হাঁপিয়ে উঠেছি একমত। যেদিন বাচ্চাটা হলো সেদিন প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল, সেই সাথে ঝড়ো বাতাস। বৃষ্টির দিনে জন্ম নেওয়ার আমি আমার মেয়ের নাম রেখেছিলাম বৃষ্টি। মৃদুলও আদর করে তাকেই বৃষ্টি বলে ডাকত। কিন্তু ওর মায়ের মুখে একটা কথা, যে মেয়ে জন্মের সাথে সাথে দুনিয়াতে ঝড় তুলে সেই মেয়ে কখনোই ভালো হতে পারে না। নিজের ছেলের মেয়েকেও সে দু চোখে সহ্য করতে পারত না, তবে এটা শুধু ছেলের আড়ালেই। ছেলের সামনে তিনি এমন ভাব করতেন নাতি বুঝি তার কলিজার টুকরা। মৃদুলও বেশ আনন্দ পেত মায়ের প্রতি তার এত ভালোবাসা, এত আদর দেখে। ধীরে ধীরে মেয়ে বড় হতে থাকলো, আমাদের সম্পর্কটাও পানসে হতে থাকলো। সারাদিন বাইরে থেকে ফিরে এসে আমার সাথে সে রাগারাগি করত। আমি নাকি মেয়ের যত্ন আত্মি নেই না, মেয়েকে না খাইয়ে রাখি, সময় মতো গোসল করাই না, আর এই সব কিছু তাকে তার মা বলে। সেও বিশ্বাস করে। মায়ের কথা অবিশ্বাস করলে পাপ হবে যে। ইদানিং তার নতুন রোগ হয়েছে, যৌতুক পাওয়ার লোভ। অমুকের বাড়ির ছেলেকে বিয়ে করিয়েছে, তারা নগদ টাকা ছাড়াও আরও অনেক কিছুই সাথে দিয়ে দিয়েছে। সেগুলো দেখে আমার শাশুড়ির জিহ্বা লিক লিক করে, ছেলের কানে কানে সারাক্ষণ গুটুর গুটুর করে। আমরা নাকি ওকে ঠকিয়েছি, মাগনা মাগনা এ বাড়ি পড়ে আছি খাওয়া পড়ার জন্য। আমার বাপ মায়ের সামর্থ্য ছিল না আমাকে রাখার মতো, তাই ছল করে এভাবে তার ছেলের কাছে আমাকে গছিয়ে দিয়েছে। ইদানিং মৃদুলও সেসব বিশ্বাস করতে শুরু করেছে। মাঝে কিছুদিন প্রতিবাদ না করলেও এখন করি। মৃদুল আমার প্রতি বিরক্ত, আমাকে আর সহ্য হয় না তার। আমার করা প্রতিটা কাজ, প্রতিটা কথাই তার কাছে ভুল মনে হয়। এ নিয়ে আমাদের ঝগড়ার শেষ নেই। কিছুদিন ধরে তার মনে হচ্ছে আমাকে দিয়ে তার দিন চলবে না। সারাটা জীবন আমার সাথে থাকা মানে নরকে জীবন উৎসর্গ করা। আমার শাশুড়ি যেন হাতে চাঁদ পেল,
তিনি এই দিনটারই অপেক্ষায় ছিলেন। সেই দিন তার পরিচিত এক উকিলকে জানিয়ে দেন যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্সের পেপার রেডি করতে। ব্যাপারটা সবটাই আমার অগোচরে করা হয়। মৃদুলও জানতো না সেটা। নির্দিষ্ট সময় পর উকিল ডিভোর্স পেপার রেডি করে বাড়ি নিয়ে আসে। আমি আকাশ থেকে পড়ি, মৃদুল অবাক হয়, তবে মায়ের সিদ্ধান্তকে সে সায় দেয়। সেই দিন অনেক কান্নাকাটি করি আমি। মেয়ের দোহাই দেই যে হাতে পায়ে ধরি। মৃদুল আমার প্রতি সদয় হয়, তবে শর্ত দেয় যদি কখনো আমার করা কোনো ভুল তার চোখে পড়ে তবে সেই দিন আমাকে সম্পর্কের ইতি হবে। এরপর থেকে এভাবেই মুখ বুজে আছি, খুবই সাবধানে চলাফেরা করি যেন কোনো রকমের বড় ভুল না হয়ে যায় আমার দ্বারা। তবে কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানেই নাকি সন্দেহ হয়। আমার হলো ঠিক এই অবস্থা। কলিজার টুকরা মেয়েটাকে এত চোখে চোখে রাখছি, তাও আজ এত বড় একটা দুর্ঘটনা মুহূর্তেই আমার বুকের মানিককে কেড়ে নিয়ে গেল। রান্নাবান্নার কাজে ব্যস্ত ছিলাম আমি, আমার পাশেই মেয়েটা বসে পুতুল খেলছিল। আমার শাশুড়ি মা কখনোই মেয়েটাকে ডেকে আদর করে না, কোলে নেয় না। আজ কি জানি কি মনে করে মেয়েটাকে ডাকলো। মেয়েটা আমার গুটি গুটি পায়ে এগিয়ে গেল আমার চোখের সামনে দিয়েই। কিছুটা অবাক হলেও পরে ভেবেছিলাম এই বুঝি মেয়েটার প্রতি তার দাদির মনে কিছুটা দরদ আসলো। কিন্তু আমার সমস্ত ভাবনা ভুল করে দিলেন তিনি। অনেকটা সময় পেরিয়ে গেলেও তখন মেয়ের কোনো হদিশ পাচ্ছিলাম না। তখন বাধ্য হয়ে শাশুড়ি রুমের দিকে গেলাম। উনি বিছানায় পা লম্বা করে বসে পান চিবোচ্ছেন। আমি সামান্য কেশে বৃষ্টির কথা জিজ্ঞাসা করতেই কপাল কুঁচকালেন। মুখের অবয়বখানা এমন করলেন যেন উনি কিছুই জানেন না। আমি আবারও প্রশ্ন করলাম, মা, বৃষ্টি কোথায় আম্মা? সে আমারে কেন জিগাও মা, আমি কি ওরে কোলে নিয়ে বইসা রইছি নাকি? কিন্তু ও তো আপনার সাথেই এসেছিল এই ঘরে, আইছিল আবার চলেও গেছে, অহন আবার জিগায়ও নাই তো কই গেছে? আমি বাবু অত খবর জানি না। আমার কপালে বিরক্তির ভাঁজ দেখা গেল, কিন্তু ওনার সাথে আর দ্বিতীয়বার কথা বলার মন রইল না। মেয়েটাকে যখন সারা বাড়ি খুঁজেও পাচ্ছিলাম না, তখন বুকে অজানা আতঙ্কে এসে বাসা বাঁধল। মনের মধ্যে কু ডাকতে লাগলো বারবার। পুকুর পাড়ের দিকে এগিয়ে গেলাম আতঙ্কে। তবে ওখানে গিয়ে যা দেখতে পেলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি। আমার চিৎকারে আশেপাশের কয়েকজন লোক ছুটে এলো। বুকের মানিকটাকে পানি থেকে তুলল ঠিকই, তবে আর জীবিত নয়। আমি জ্ঞান হারাচ্ছি বারবার। ততক্ষণে মৃদুলও চলে এসেছে। মেয়ের এরূপ অবস্থা দেখে কিছুটা সময়ের জন্য থমকে গিয়েছিল সে। এক পর্যায়ে চোখ থেকে বেয়ে বেয়ে পানি পড়ছিল অনবরত। তবে সে নির্বাক। শাশুড়িকে দেখলাম মৃদুলের কাছে গিয়ে কিছু বলতে, কিন্তু কি বলেছে আমার জানা নেই। আমি আমার মেয়ের শোকে তখন পাগল। ততক্ষণে বাকিরা যার যার কাজে চলে গেছে বললে ভুল হবে। আমার শাশুড়ি এক মতন হুমকি ধামকি দিয়ে সবাইকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। আমি বাচ্চাটাকে নিয়ে তখনও শোকে মাতোয়ারা। সামনেই মৃদুল রক্তচক্ষু নিয়ে দাঁড়িয়ে আছে। ঠিক সেই সময় শাশুড়ি মা গিয়ে আগে থেকে রেখে দেওয়ার ডিভোর্স পেপারটা নিয়ে আসলো এগিয়ে। ওনার বোধহয় মনে হয়েছে এটাই সেই সময় যার জন্য তিনি এতদিন অপেক্ষায় ছিলেন। আমি ফিরে এলাম বাস্তবে। আমি বসে আছি রেল স্টেশনের একটা বেঞ্চে, দু চোখ ভরা পানি। স্বামীর সংসার হারিয়ে এখন আমি রাস্তায়। মেয়েটার জন্য বুক ফাটা আর্তনাদ বেরিয়ে আসতে চাইছে বারবার, তবে আমি এবারে কাঁদতেও অক্ষম। রাস্তাঘাটে তো জোরে জোরে কাঁদা যাবে না। গুমরে গুমরে কাঁদছি আমি। কি করব, কোথায় যাব? বাবার বাড়িতে যাবার মতো মুখ আমার নেই। আসার সময় বড় মুখ করে বলে এসেছিলাম ও বাড়ি মুখও হবার প্রয়োজন আমার কোনোদিনই হবে না। ও বাড়ি থেকে আসার সময় ফোনটাও ফেলে এসেছি। ওটা মৃদুলের দেওয়া ফোন, যেখানে সম্পর্কটাই ভেঙে গেছে। তার টাকায় কেনা জিনিস কেন সাথে করে আনতে যাব? ঘন্টার পর ঘন্টা বসেছিলাম বেঞ্চে। চোখ দিয়ে এখন আর পানি বেরোচ্ছে না। কিছুক্ষণ পর বোধহয় রক্ত বেরোবে এমন একটা অবস্থা। আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। আমি এখনও বসে সেখানটায়। যখন দিনের আলো অন্ধকারে মিলিয়ে গেল তখন আমার হুঁশ এলো। আমি উঠে দাঁড়ালাম সেখানটায়। ঢাকাগামী একটা ট্রেন এসে দাঁড়িয়েছে আমার সামনে। আমি 2-1 না ভেবে উঠে পড়লাম সেখানটায়।
টিকিট কেনার টাকাও ছিল না আমার কাছে। আমার পাশে এক সিটে বসে থাকা ভদ্রলোক নিজে উঠে আমাকে বসার জায়গা দিলেন। আমি বসতে চাইলাম না, তাও উনি অনুরোধ করতে লাগলেন। আমি বসে পড়লাম সিটে। জানলা দিয়ে একনাগাড়ে তাকিয়েছিলাম বাইরে। কখন যে ট্রেন টঙ্গী স্টেশনে চলে এলো বুঝতেই পারলাম না। ট্রেন থেকে যখন নামলাম তখন আনুমানিক রাত প্রায় 10টা। আমাকে সিট দিয়ে সাহায্য করার সেই লোকটাও এসে নেমেছে স্টেশনটায়। আমি ওনার কাছে আরেকটু সাহায্য চাইলাম। ওনার ফোনে 1 মিনিট কথা বলার আগ্রহ জানালাম। উনি নির্দ্বিধায় আমাকে ফোনটা দিলেন। কাঙ্ক্ষিত নাম্বারটায় কল ঢুকতেই সে রিসিভ করলো। ছোট ভাইয়ের গলার আওয়াজ পেয়ে কান্নায় ভেঙে পড়লাম আমি। সে কিছু বুঝতে পারল না, বারবার প্রশ্ন করতে লাগলো আমার কি হয়েছে। আমি ফুফিয়ে ফুফিয়ে শুধু একটা কথাই বললাম, টঙ্গী স্টেশনে একবার আয়। ছোট ভাইটা এবার এইচএসসি দিয়েছে, লেখাপড়ার পাশাপাশি একটা কোম্পানিতে কর্মরত আছে। আমার পরিবারের অন্য কারোর সাথে যোগাযোগ না থাকলেও এই ছোট ভাইটা আমাকে প্রায়ই ফোন দিত, খোঁজ খবর নিত। প্রায় মিনিট 20 পরে সে স্টেশনে এসে পৌঁছালো। আমাকে এখানে থেকে পুরাই হতবাক সে। বিস্ফোরিত গলায় সে প্রশ্ন করলো, তুই হঠাৎ এখানে? কি হয়েছে তোর? চোখ মুখের এই অবস্থা কেন? আমার তখন মাথা ঘুরছে, কথা বলতে ইচ্ছে করছে না একদমই। আমি বললাম, আমায় তোর বাসায় নিয়ে যা ভাই। শিহাবের বাসায় আসার পরপরই সে হোটেল থেকে খাবার এনে দিল। আমি খেতে অসম্মতি জানালাম, কিন্তু ওর জোরার জুড়িতে খেতেই হলো। শিহাব এখানে একটা রুম ভাড়া করে থাকে, ওর সাথে ওর এক বন্ধুও থাকে। এত রাতে আমাকে এমন বিধ্বস্ত অবস্থায় দেখে সেও বেশ অবাক। খাওয়া দাওয়ার পর শিহাব আর ওর বন্ধু মাহিন দুজনে আমার সামনে বসলো। বর্তমানে আমি ওর সামনাসামনি বসা। শিহাব কিছুটা সময় একনাগাড়ে তাকিয়েছিল আমার দিকে। এমন সময় শিহাব প্রশ্ন করলো, কি হয়েছে তোর? ডিভোর্স, ছোট্ট করে উত্তর দিলাম। শিহাব আঁতকে উঠল, সামান্য খেপে গিয়ে বলল, ডিভোর্স মানে? আমি আবারও মলিন গলায় উত্তর দিলাম, ডিভোর্স মানে ডিভোর্স। সে আবার কিছুটা চিন্তিত গলায় বলল, বৃষ্টি কোথায়? আমি স্তব্ধ হয়ে তাকালাম শিহাবের দিকে। সে পুনরায় প্রশ্ন করল, দুলাভাই কি বৃষ্টিকে জোর করে রেখে দিয়েছে? আমি আবার ঢুকরে কেঁদে উঠলাম। কান্না বিজড়িত গলায় বললাম, বৃষ্টি নেই, সে আমাকে ছেড়ে চলে গেছে ওপারে, চিরদিনের জন্য। শিহাবের মনে কথাটা ক্রোধের জন্ম দিল। সে শক্ত গলায় বলল, মানেটা কি? কি আবোলতাবোল বকছিস? খেয়াল করলাম শিহাব আর ওর বন্ধু দুজনে আমার দিকে প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে আছে। আমি জানলা দিয়ে বাইরের অন্ধকারাচ্ছন্ন আকাশের দিকে তাকালাম। বলতে শুরু করলাম ঘটে যাওয়া পুরো ঘটনা। সকালের আকাশটা প্রতিদিনই প্রচণ্ড সুন্দর থাকে, তবে আজ কেমন যেন ধোঁয়াশা। বাইরের কোলাহল, মানুষজনের চিৎকার চেঁচামেচি আর দূষিত বাতাস আমার দম আটকে দিচ্ছে। আমি নিরীহ চোখে বাইরে তাকালাম। শিহাব আর ওর বন্ধু চলে গেছে অফিসে। যাবার আগে আমার জন্য খাবার বেড়ে সামনে রেখে গেছে, দুপুরের খাবারও রেখে গেছে। আমি একবার খাবারের দিকে তাকালাম, জল গড়িয়ে পড়ল চোখ দিয়ে। গতকাল এমন সময়টাতেও আমি সুখী ছিলাম। আমার স্বামী, সংসার আর কলিজার টুকরাটা তখনও পর্যন্ত আমারই ছিল। আজ মেয়েটা নেই, স্বামীর সংসার থেকেও বিচ্ছিন্ন। এটাই বুঝি মেয়েদের জীবন। রাতে শিহাব ফেরার পর আমি ওর কাছে চাকরির একটা আবদার করি। সে আমাকে আশ্বস্ত করে আমার জন্য কিছু একটা ব্যবস্থা করবে। যেহেতু সংসার করার পাশাপাশি অনার্স কমপ্লিট করেছিলাম, তাই চাকরি পাওয়াটা তেমন কষ্টের হবে না। কয়েকদিন বাদে শিহাব জানায় ওদের অফিসে রিসিপশনের জন্য লোক লাগবে, তবে তাদের স্মার্ট মেয়ে দরকার। শুধু দেখতে ভালোই হলেই হবে না, কথাবার্তায়ও স্মার্ট হওয়া চাই। সে জানতে চাইল আমি পারবো কিনা। আমি মৃদু গলায় বললাম, এটা আর এমন কি, নিশ্চয়ই পারবো। পরের দিন শিহাবের সাথে চলে গেলাম ওদের অফিসে। আমাকে জিএম স্যারের রুমের সামনে একটা চেয়ারে বসিয়ে সে চলে গেল কার সাথে কথা বলতে। দেখলাম একটা মাঝবয়সী লোক নিয়ে ফিরল সে। জানতে পারলাম লোকটা তার ফ্লোরের ইনচার্জ। আমার যেন চাকরিটা হয়ে যায় তার জন্য ওনার হেল্প চায় শিহাব। উনি শিহাবকে আশ্বস্ত করলেন সর্বোচ্চ চেষ্টাটাই উনি করবেন, বাকিটা আল্লাহর হাতে। শিহাব তার কাজে চলে গেলে আমি অপেক্ষা করতে থাকি। এর মধ্যে আমার সকল কাগজপত্র ভেতরে নিয়ে জমা দেওয়া হয়। বলে রাখা ভালো, আসার সময় আমি বুদ্ধি করে প্রয়োজনীয় কাগজপত্রগুলো নিয়ে এসেছিলাম। এগুলি এখন আমার সামনের দিকে এগিয়ে যাবার ভরসা। কিছুটা সময় পর ভেতর থেকে ডাক আসে আমার বুকে কাঁপন শুরু হয়। বুক ধুরু ধুরু করতে থাকে বারবার।
আমি ধীরে ধীরে এগিয়ে যাই সেই রুমটার দিকে। রুমের ভেতরে গিয়ে দেখলাম তিনজন লোক বসে আছে পাশাপাশি। তাদের মধ্যে একজন বেশ স্বাস্থ্যসম্মত, লম্বায়ও অনেক। আরেকজনকে দেখলাম তার থেকে এক হাত সামনে তার ভুঁড়ি। অন্যজন যেন কয়েক বছরের না খাওয়া হাড্ডি কঙ্কালসার দেহখানি নিয়ে বসে আছে। ওনাদের তিনজনের মধ্যে যিনি লম্বা আর স্বাস্থ্যসম্মত তিনি হলেন জিএম স্যার। উনি আমাকে নানা ধরনের প্রশ্ন করলেন, আমি উত্তর দিলাম। শেষে আমাকে ইংলিশে কিছু লেখার জন্য দিলেন, সেগুলো আমি ঠিকঠাকভাবে লিখলাম। উনি বেশ খুশি হলেন। পাশের জনের দিকে তাকিয়ে আমার হাতের লেখা আর বেসিক বুদ্ধির তারিফ করলেন খুব। চাকরিটা পাকাপোক্ত। সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত, বেতনও ভালোই। সেদিনের পর আর কিছুদিন শিহাবের বাসাতে ছিলাম আমি। এরপর অন্যত্র বাসা ভাড়া নিয়ে শিফট করি। শিহাবকে বারবার করে বলে দেই যেন আমার কথা বাড়িতে না জানায়। সে আমাকে আশ্বস্ত করে। নতুন বাসাটা ভালোই। বাড়িটা দেখতে কিছুটা বাংলো বাড়ির মতো। সামনে বিশাল বাগান। বাড়ির মালিক বাংলাদেশে থাকেন না, একজন কেয়ারটেকার বাড়িটার দেখাশোনা করেন। খুবই অল্প ভাড়ায় বাড়িটা আমি পেয়ে গিয়েছিলাম। তবে আমি একা নয়, এই বাড়িতে আরও একটা ফ্যামিলি আছে। তারা একতলায় থাকে। আমি নিজের মতো চলছি, চাকরি বাকরি করছি, বেশ ভালোই আছি। নিচতলার মহিলাটা প্রায়ই আমাকে খোঁচা মেরে বলে, কি গো মেয়ে, এত বড় বাসায় একা একা থাকো কেন? বিয়ে শাদী হয়নি নাকি তোমার? আছে কেউ? আমি মুচকি হাসলাম, বললাম ছিল, কিন্তু সাপে খেয়ে নিয়েছে। তিনি অবাক হলেন, ব্রু কুঁচকে বললেন, মানে? আমি উত্তর দিতে চাইলাম না, কিন্তু উনি বারবার প্রশ্ন করলেন। আমি বললাম, আমার জীবনটা একটা সাপ লুডুর ছক। এ ছকে বারবার আমি সিঁড়ির দেখা পেয়েছিলাম। সিঁড়ি বেয়ে উপরেও উঠেছি, কিন্তু টিকে থাকতে পারিনি। সাপে খেয়ে নিয়েছে। বুঝলাম। তিনি আমার কথার মাথা মুন্ডু বুঝলেন না, শুধু ফেল করে তাকিয়ে রইলেন আমার দিকে। আমি দিন পার করতে থাকলাম আমার মতো। প্রথম চাকরির বেতনটা পেয়ে একটা ফোন কিনেছিলাম। চাইলেই নতুন সিম কিনতে পারতাম, কিন্তু সেটা না করে আমার পুরনো সিম কার্ডটা তুলে নিলাম। ফোনে ইমো সেট করেছি। আগের অনেক নাম্বার চোখে আসলো। আমি অজান্তে হাসলাম, কিন্তু কী কারণে জানি না। ইদানিং বেশ পরিচিত একটা নাম্বার থেকে ইমোতে কল আসে, মেসেজ আসে। আমি শুধু তাকিয়ে থাকি, কল রিসিভ করি না, মেসেজের উত্তরও দেই না। সকাল সকাল অফিসে যাবার জন্য রেডি হচ্ছি। ঠিক এই সময় সেই নাম্বারটা থেকে আবারও কল এলো, কিন্তু এবার আর ইমোতে নয়, সরাসরি সিমে। আমি অবাক হলাম, দুশ্চিন্তায় পড়ে গেলাম। রিসিভ করব কি না ভাবতে থাকলাম। 1-2 ভাবতে ভাবতে কল কেটে গেল। আমি ফোনটা রাখতে যাব, তখন আবারও বেজে উঠল মোবাইল। এবার রিসিভ করলাম। ধীরে ধীরে ফোনটা কানে ঠেকালাম। শুনতে পেলাম সেই চিরচেনা কণ্ঠস্বর, মিশ্রিত শব্দ। তনু, আমি ফারাজ। তুমি চিনতে পেরেছ আমাকে? আমি শক্ত গলায় বললাম, চিনতে পারিনি। কে আপনি? সে আবারও বলল, আমি ফারাজ, তোমার ভালোবাসার ফায়াজ। তুমি ভুলে গেছো আমায়? এবার আমি কড়া গলায় বললাম, আমার ভালোবাসা মানে? মাথা গেছে আপনার? সেই কবে আপনি আপনার খালাতো বোনকে বিয়ে করে সংসারী হয়েছেন? তবে এখন আপনি কি করে এই কথাটা বলতে পারেন? সে বিমর্ষ গলায় বলল, তোমার সাথে আমার অনেক কথা আছে তনু, একটু সময় হবে কি? আমার মোটেও সময় নেই, আপনি ফোনটা রাখুন প্লিজ তনু। এবার আমি কেটে দিলাম ফোনটা। আমার সারা শরীর ঘামছে। এত বছর পর সে কেন আমায় কল করলো? কেন বলল সে আমায় ভালোবাসা? বারবার মাথায় প্রশ্নগুলো ঘুরপাক খেতে লাগলো। তবে এখন এইসব নিয়ে ভাবার সময় নেই। অফিসের দেরি হয়ে যাচ্ছে আমার। আমি সমস্ত চিন্তাভাবনা মাথা থেকে ঝেড়ে ফেললাম। হাতের ঘড়িটার দিকে একবার তাকিয়ে বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে। ফ্ল্যাশব্যাক। যখন আমি প্রথমবার অ্যান্ড্রয়েড ফোন কিনে নিয়েছিলাম, তখন সবেমাত্র ইন্টার পাস করেছিল। তখন আমার জীবনে না ছিল ফায়াজ, আর না ছিল মৃত্যু, আর না ছিল সজলের কোনো ছায়া। তবে ফায়াজ যেহেতু আমার প্রথম ভালোবাসা ছিল, তাই এত সহজে তাকে ভুলতেও পারছিলাম না। দীর্ঘদিন তার বিরহে ভুগেছি আমি। প্রায়ই ইচ্ছে হতো একবার যদি তাকে দেখতে পেতাম, একবার যদি তার কণ্ঠস্বরটা শুনতে পেতাম।
সে ধারণা থেকে আমি ইমো থেকে তার নাম্বারে কল করি। প্রথমবার কল হতেই সে রিসিভ করেছিল, বলেছিল কে। আমি কাঁপা কাঁপা গলায় বললাম আমি কে? তনু। সে কয়েক সেকেন্ড নীরব থেকে এক পর্যায়ে বলল, হঠাৎ কল দিলে যে? আমি বারণ করেছিলাম তো। আমি মুচকি হেসে বললাম, মনটা যে বারণ মানে না। আবেগটাকে জলাঞ্জলি দাও তনু, আবেগ দিয়ে দিন চলে না, বাস্তবটাকে মেনে নাও। আমি তোমায় বারবার বলেছি আমি বিয়ে করেছি, তারপরও কেন আমায় এভাবে কল দাও? আমার বউ আছে, একবার যদি তার চোখে এঁঠা পড়ে তাহলে আমার সংসারে ঝামেলা হতে পারে তানু। আমি কয়েক সেকেন্ডের জন্য চুপ মেরে গেলাম। সে বলল, কি হলো? আপনার জীবনে কোনো অশান্তি হোক আমি চাই না, আপনার কাছে ভালোবাসার দাবিও আমি করি না, শুধু একটু সময় চাই, আপনাকে একটু দেখতে চাই। সে গম্ভীর গলায় বলল, ইমো খুলেছ? তা ফোন কিনলে কবে? এই তো কিছুদিন। ভিডিওতে কল দিব? আমি ব্যস্ত আছি তনু, প্লিজ ডিস্টার্ব করো না আমায়। সে কল কেটে দিল। আমার চোখ বেয়ে অনবরত পানি পড়ছে। ফোনটার দিকে তাকালাম আবারও। সেই দিনই এই নাম্বারটা খুলে ফেলে দিয়েছিলাম, নিয়েছিলাম নতুন সিম কার্ড। বর্তমানে আমি বসে আছি বাসে। এই বাসে করে আমি প্রতিদিন অফিসে যাতায়াত করি। আগে বাসে চড়তে পারতাম না, তবে এখন অনেক কিছুই পারি। বাসটা যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছিল তখনও আমার মনের মধ্যে শুধু একটা কথাই ঘুরপাক করছিল, হঠাৎ সে কেন আমায় কল করলো? কি এমন কথা থাকতে পারে আমার সাথে যার জন্য একটু সময় চাইলো? অফিসে গিয়ে যখন পৌঁছালাম তখন অন্য দিনের চাইতে প্রায় 10 মিনিট লেট হলো। অফিসে ঢোকা মাত্রই জিএম স্যারের সঙ্গে মুখোমুখি দেখা হলো। তিনি লেট হওয়ার কারণে কিছুটা বকাঝকা করলেন আমায়। আমি সেগুলো এক কানে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে স্যারকে সরি বলে নিজের ডেস্কে বসে পড়লাম। মাথাটা তখনও ভো ভো করছে, মাথা থেকে কিছুতেই তার কথাটা সরাতে পারিনি। সাইড ব্যাগ থেকে ফোনটা বের করলাম, চেক করলাম সে নাম্বার থেকে আবারও কোনো কল এলো কিনা। একটা দীর্ঘশ্বাস ছাড়লাম। কোনো কল আসেনি, তবে তাতে আমার কোনো আক্ষেপ নেই। আমি এখন আর তাকে ভালোবাসি না। সমস্ত ভালোবাসা যে মৃদুলকে দিয়ে দিয়েছিলাম তার জন্য অবশিষ্ট আর কিছুই ছিল না। অস্বীকার করব না, তার জন্য অনেক দিন পর্যন্ত আমার মনে ভালোবাসা ছিল, প্রথম প্রেম কিনা। তবে এখন আর সেসবের ছিটে ফোটাও নেই। আমি কাজে মন দিতে পারছি না আজ, বারবার কিছু না কিছু ভুল করেই বসছি। আমার পাশের ডেস্কেই আমার কলিগ জাহানারা বসা। তিনি বারবার আমায় খেয়াল করছিলেন। আমাকে উস্কো খুস্কো দেখে প্রশ্ন করলেন, তুমি কি অসুস্থ তনিমা? আমি ওনার কথায় তাকালাম, বিমর্ষ গলায় বললাম, শারীরিক নয়, তবে মানসিকভাবে আমি অসুস্থ। তিনি আবারও প্রশ্ন করলেন, তোমার মানসিক রোগের কারণ কি? এবারে আমি হাসলাম আর বললাম, এই রোগের কারণ মুখে বলা যায় না, ঔষধেও সারে না। আমি কাজ শুরু করলাম। দেখলাম উনিও এবার নিজের কাজে মন দিয়েছে। সারাদিন কাজ শেষে বাসায় ফিরতে ফিরতে তখন সন্ধে 6টা। রান্না বান্না করা হয়নি সকালে, গত রাতের খাবার ছিল, সেগুলো খেয়েই গিয়েছিলাম অফিসে। দুপুরে লাঞ্চ করেছিলাম হোটেল থেকে আনিয়ে, এবার রান্না না করলে আর হবেই না। চুলায় ভাত চাপিয়ে তরকারি কুটতে বসলাম আমি। কাটাকাটি প্রায় শেষের পথে, এমন সময় আবারও ফোন বেজে উঠল। হাতটা ধুয়ে গেলাম ফোন নিতে, নাম্বার থেকে রিসিভ করার ইচ্ছেটাই মরে গেল। ফোন রেখে দিলাম আবার আগের জায়গাতে। ততক্ষণে ভাত হয়ে গেছে। ভাতের মার ঝরিয়ে সেটা ছেঁকাতে বসিয়ে তরকারি বসানোর রেডি করতে থাকলাম। ফোন এখনও অবিরামভাবে বেজেই যাচ্ছে। তরকারি বসিয়ে তারপর কিছুটা বিরক্ত হয়ে ফোন হাতে নিলাম। রিসিভ করে কানে ঠেকাতে ও পাশ থেকে শক্ত গলায় ফায়াজ বলে উঠল, কখন থেকে কল করে যাচ্ছি, রিসিভ করছে না কেন? ওনার ঝাঁঝালো কথায় রাগ হলো আমার। তিক্ত গলায় আমি বললাম, আমাকে এভাবে কথা বলার মতো অধিকার নিশ্চয়ই আপনার নেই। উনি এবার নরম গলায় বললেন, বারবার কল করার পরেও তুমি ধরছিলে না, তাই রাগ হচ্ছিল আমার। ঠিক কী কারণে আপনার রাগ হচ্ছিল? কথাটা বলার পর ওনার উত্তরের অপেক্ষা না করে আমি আবারও বললাম, আপনার বউ কোথায়? এখন সে দেখবে না? আমার সাথে কথা বললে এখন আপনার সংসারে অশান্তি হবে না? উনি কিছু বলবে না, নীরবে শুনে যাচ্ছে আমার কথা। আমার এবার খুব কান্না পেল।
ভালোবাসায় ব্যর্থ হয়েছি, দ্বিতীয়বার ভালোবেসে বিয়ে করেও স্বামীকে হারিয়েছি, কলিজার টুকরা মেয়েটাকে হারিয়েছি জীবনের মতো। সবগুলো কষ্ট একে একে মনে ক্ষত থাকা ঘায়ে আঘাত করছে। আমি কান্না বিজড়িত গলায় বললাম, এতটা বছর পর কেন এভাবে আমাকে বিরক্ত করছেন? আমি তো আমার মতো করে ভালোই আছি, সুখে আছি, শান্তিতে আছি। তবে কেন আপনি আমার শান্তিতে আগুন ঢালছেন? তিনি অবাক গলায় বললেন, আমি তোমার শান্তিতে আগুন দিচ্ছি? আপনার কথাটাই এখন আমার কাছে আগুনের মতো লাগছে। তিনি আবার নরম গলায় বললেন, জানি আমাকে তোমার সহ্য হচ্ছে না। আমার কথায় তুমি রাগ হচ্ছ, এটা দোষের নয়। আমার প্রতি তোমার রাগ থাকাটা স্বাভাবিক। তোমার সাথে আমি যে অন্যায়টা করেছি তার কোনো ক্ষমা নেই। তবুও আমি তোমার কাছে মাফ চাইছি। তুমি কি আমায় মাফ করবে তনু? আমি আবার ভেজা গলাতেও তাচ্ছিল্যের হাসি হাসলাম। দায়সারাভাবে বললাম, মাফ? আজ আমার জীবনটাই অন্যরকম হতো যদি আপনি সেই দিন আমার সাথে এমনটা না করতেন। বিশ্বাস করেছিলাম আপনাকে, তার ফল দিয়েছিলেন। শুধুমাত্র আপনার কারণে আজ আমার এই করুণ দশা। না আপনি আমাকে ছেড়ে যেতেন, না আমি অন্য কারো ভালোবাসায় জড়াতাম, আর না আজ আমার এই হাল হতো। আজ আমি অসহায়, স্বামী হারিয়েছি, সংসার হারিয়েছি, একমাত্র মেয়েকে হারিয়েছি। তার দায় কার? শুধু আপনারই। কথাটা বলতে বলতে কেঁদে ফেললাম আমি। হেঁচকি দিয়ে রান্না করছি, চোখের বাঁধ আজ মানছে না, ভেঙে গেছে পুরোটাই। কান্নার মাঝে ওপাশ থেকে শুনতে পেলাম বিষণ্ণ গলার আওয়াজ, তুমি বিয়ে করে নিয়েছিলে তনু? আমি ভেজা গলাতেই শক্ত করে বললাম, কেন? আপনি বিয়ে করেননি? আপনিও তো করেছেন। আমি বিয়ে করিনি তনু, সত্যি করিনি।